মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি প্রিন্স ভাই বলছিলেন যে অস্থিরতা বা যেসব ঘটনা ঘটছে তার দায় সরকার এড়াতে পারছে না বা পারবে না, যেটি কিন্তু সরকার প্রধান বিশেষ করে প্রধান উপদেষ্টা বলেছেন তো যে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে, তাই নারী শিশুদের রক্ষায় যুদ্ধক্ষেত্রের মতো সতর্ক থাকতে হবে। তিনি তার সরকারের অধস্তন যেসব বাহিনী আছে তাদেরকে এই একই পরামর্শ দিয়েছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিন্স এবং শান্ত ভাইকে, ধন্যবাদ এসিটিভির দর্শকবৃন্দুকে, কর্মকর্তা কর্মচারীবৃন্দুকে। দেশ যে আনস্টেবল এটা কিন্তু পুরা দৃশ্যমান, কেউ স্বীকার করুক বা না করুক। সরকার কি স্বীকার করলো না স্বীকার করলো সেটা কিন্তু বিষয় না। আজকেও কিন্তু 3 বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে এবং আলটিমেটাম দিয়ে দিয়েছে দর্শনের বিরুদ্ধে, যে এতদিনের মধ্যে দর্শনের বিচার করতে হবে, এত ঘন্টার মধ্যে দর্শনের বিচার করতে হবে। সরকার এখন আইন শৃঙ্খলার ব্যাপারে আসলে সরকারের কথা এখন জনগণ কানে নিচ্ছে না, নেওয়ার আসলে সুযোগও নেই। জনগণ এখন আসলে আতঙ্কিত অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় খুন, দর্শন, রাহাজানি, দখলবাজি, চাঁদাবাজি সব কিছু নিয়ে। কারণ কি, একটি অভ্যুত্থান তো এই দেশে নতুন হয় না, 69 অভ্যুত্থান হয়েছে তো, এবং 69 অভ্যুত্থান 3 মাস লাগাতার হয়েছে, মার্চ পর্যন্ত, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তারপরে ইয়াইয়া সাহেব সামরিক শাসন দিয়ে সেটাকে একটা স্টেবল জায়গায় এনেছে, তারপরে নির্বাচন দিয়েছে। 15ই আগস্টের পরও 15ই আগস্টের পরও সামরিক অভ্যুত্থান যেটা হয়েছে সেটাও জিয়াউর রহমান সাহেব একটা স্টেবল জায়গায় এনেছেন সামরিক আইন দিয়ে। আবার হুসাইন মাহমুদ এরশাদ 1982 সালের 24 মাস দায়িত্ব নেওয়ার পরে সামরিক আইন দিয়ে দেশকে বা আইন শৃঙ্খলাকে একটা স্টেবল জায়গায় এনেছেন। যেটা বলা হয় যে 90-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থানও কিন্তু দেশটার মধ্যে একটা স্টেবিলিটি ছিল, কারণ দেশের অর্গানগুলো নষ্ট হয় না, দেশের যে অর্গানগুলো ছিল সেগুলো নষ্ট হয় না, রিফর্ম করতে হয় নাই কিন্তু 90-এর পরে। তো এখন 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে অভ্যুত্থান করে সেই সরকারের পতন ঘটিয়ে এই 6 মাসে বা 7 মাসে একটা দেশকে স্টেবিলিটির মধ্যে আনার জন্য কিন্তু সবার সার্বিক সহযোগিতা দরকার। আমরা এককভাবে কারোর উপর দোষ চাপাইয়া দিলে হবে না। কিন্তু সরকারের যেমন কাজ আছে ঠিক তেমনিভাবে যারা ঐক্যবদ্ধভাবে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে তারা এখন সবাই দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছেন। তাদের মতভেদ আছে, মতবিরোধ আছে। আমার কথা হলো মতভেদ থাকতে পারে, কিন্তু মতবিরোধ হওয়া ঠিক হয় না। এখন মতবিরোধও চলছে এবং নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, খুনাখুনিও চলছে, এরকম অবস্থা। তো আমরা কিন্তু এরকম 5ই আগস্টের পরে মনে করিনি যে এরকম হবে। তারপর আবার আরেকটি কথা, যে 5ই আগস্টের পরে বিভিন্ন থানা লুট হয়েছে, অস্ত্রগুলো কিন্তু সবগুলো এখনও রিকভার হয় নাই। এই অস্ত্রগুলো কিন্তু রিকভার করতে হবে এবং এগুলো রিকভার করতে হলে কিন্তু সবার সার্বিক সহযোগিতা লাগবে। এটা শুধু আপনি একটা পক্ষের উপরে ছেড়ে দিলে হবে না, আপনি শুধু সরকারের উপরে ছেড়ে দিলে হবে না, আবার পুরোপুরি মনে করেন যে রাজনীতিবিদদের উপরও ছেড়ে দিলে হবে না। সব কিছুতে সবার সার্বিক সহযোগিতা দরকার। এবং আমরা মনে করেছি যে এই বিগত 17 বছরের ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বর্তমান সরকার। আমরা মনে করেছিলাম যে সেই জাতীয় ঐক্যটা যদি হয়, সবার সার্বিক সহযোগিতা যদি থাকে, তাহলে দেশে একটি স্টেবিলিটি আসবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু দৃশ্যমান আমরা দেখলাম কি, যে আমাদেরকে 2 দিন আমাদেরকে আমন্ত্রণ জানানোর পরে আর আমন্ত্রণ জানায় না। এবং গতকালকে আমাদের জাতীয় পার্টির একটা ইফতার পার্টি ছিল ঢাকা মহানগর উত্তরে, করতে দেয়নি, আমাদের ইফতার পার্টিটা করতে দেয়নি। কে বা কারা করতে দেয়নি আমি সেই ব্যাখ্যায় যাব না। কিন্তু হুসাইন মাহমুদ এরশাদ এই দেশের ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন। হুসাইন মাহমুদ এরশাদ এই দেশে শুক্রবারকে ছুটি ঘোষণা করেছেন, রেডিও টিভিতে আজান দেওয়ার ব্যবস্থা করেছেন এবং জাকাত তহবিল গঠন করেছেন। ইসলামের জন্য উনি অনেক কিছু করেছেন। তো সুতরাং আমরা জাতীয় পার্টি একটা ইফতার পার্টি করব, সেখানে করতে পারবো না, এটা তো আমরা মনে করিনি।
90% মুসলমানের দেশে ইফতার পার্টিতে বাধা আসবে কেন? কোন কারণ? ইফতার পার্টিতে একটি সামাজিক অনুষ্ঠানের মতো, ঠিক আছে? তো সেটাও আমাদেরকে করতে দেয়নি। তাহলে দেশ সরকার যাই বলুক যে আইন শৃঙ্খলা ঠিক আছে, যা আছে সব আছে, আমরা এখানে 3 জন মানুষ, আমরা 3 জনের মধ্যে কে বলেছি যে সরকার, আমরা কে বলেছি যে আইন শৃঙ্খলা ঠিক আছে? আমরা তো কেউ তো বলিনি, আপনিও বলতে পারবেন না, কেউ বলে না। কিন্তু এটা সরকার হয়তো একটা অংশ বলে, সরকারের মধ্যেও তারা সবাই স্বীকার করে, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উনি তাদের, স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকতো রাতে 3টার সময় সাংবাদিক সম্মেলন করবেন কেন? এটা হয় স্বপ্নে দেখছেন, আর নাইলে ঘুম আসে না যে আমি একটা দায়িত্বে আছি, আমি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতেছি না, জনগণের কাছে জবাবদিহি করতে হবে, হয় টেনশনে ঘুম আসে না, আর নাইলে স্বপ্নে দেখছে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নাই, 3টার সময় সাংবাদিকদের ডেকে তিনি বিপ করছেন। তো এই কারণে আমি বললাম যে আপনাকে সবাই ঐক্যবদ্ধভাবে, দেশটা আমাদের সবার, কারো একার না, আমরা সবাই এ দেশের মানে দেশপ্রেমিক এবং সবাই এ দেশকে ভালোবাসি, এটা আমার মাতৃভূমি। সুতরাং এখানে খারাপটাকে খারাপ বলতে হবে, ভালোটাকে ভালো বলতে হবে। কেউ যদি একটা বিরতি নিতে খারাপ চাই। হচ্ছে সেটাকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করে, তাহলে তার আমাদের মধ্যে ঐক্য থাকলো না।